আমি সায়ক আর আমি সুকান্ত, আর আজকে আমরা নিয়ে চলে এসেছি বড়লোকিয়া গেম শো। টেলিভিশনে প্রথম দেখে অপার ভক্তি জাগে মনে, মা দুর্গা হয়েই বিরাজ করেন জনগণের মনে। টিভির পর্দায় যাকে দেখার পর সবার মনে হয়েছে জীবিত দুর্গা বুঝি এরকমই হয়। আর শুধু দুর্গা নয়, তিনি কিন্তু সবার ঘরে ঘরে পরিচিত বেহুলা রূপেও। তাই চলো আজকে আমরা ডেকে নিই পায়েলদি। ওয়েলকাম তোমাকে আমাদের বড়লোকিয়া গেম শোতে, আর থ্যাংক ইউ আসার জন্য। আর আমাদের এই এপিসোডটা তুমি আসার জন্য মানে অনেকটা স্পেশাল হয়ে গেল। মানে এটা পুজো স্পেশাল এপিসোড, পুজো স্পেশাল এপিসোড। আর সায়ক সুকান্ত দুজনের সাথে আমি একটু সময় কাটাবো এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। সো থ্যাংক ইউ তোমাকেও আসার জন্য। একটুখানি বলো আমাদের সবাইকে যে তোমার ছোটবেলাটা পুজোটা কেমন কেটেছে। আমি ভিড় ভাড়টা পছন্দ করি না, বলুন আমার খুব ভয় লাগে ভিড় দেখলে। ওটা একটা আমার একটু ক্লস্ট্রোফোবিয়া আছে। তো যেটা আমি করতাম, একটা দিন আমার বাপু মানে আমার বাবার সাথে আমি, বাবার একটা মারুতি 800 ছিল তখন, তো সেই 800 করে পার্ক সার্কাস অব্দি যেতাম, গাড়িটা পার্ক করতো বাবা, পার্ক সার্কাসে ঠাকুর দেখতাম। আর আমার ওটা একটা নেশা, হজমিগুলি। তো ওই মেলা ওখানে বসতো, ওখানে যেতাম, একটা হজমিগুলি শিশি কিনতাম, আমার পুজো শেষ। এটাই আমার পুজো ছিল। আর পাড়ার প্যান্ডেলে মানে আমি না প্যান্ডেল হপিং ওইটা একটু ভয় লাগতো। তো আমি বাড়িতে বসে যতটা এনজয় করতাম, খাওয়া দাওয়া সবটাই বাড়ি ঘিরে। আর খুব হয়তো রিক্সা করে একটু পাড়ায় ভিড় দেখে আমার পালিয়ে এলো, মানে ওইটুকু নিয়ে আমার মানে পুজোর সময় তোমার বাড়িতেই তোমার সমস্ত বন্ধু বান্ধব সবাই তোমার সাথে দেখা করতে, তোমার বাড়িতে যেতে হবে। মানে বাড়িতে এসো ভাই, আমরা আড্ডা মারবো। একটুখানি পুজোর প্রেম সম্পর্কে বলো একটুখানি। আমি ঝাড়ি মারিনি, মারতে পারিনি। আমি শুনেছি ম্যাডক স্কোয়ারে প্রচুর এরকম মানুষজন যান, ঝাড়ি মারেন। তো ওই সুযোগ সুবিধে আমার ছিল না, আমি যাইনি। তবে হ্যাঁ, আরেকটু যখন বড় হই তখন নাটকের দলের সাথে একবারই গেছিলাম, বাড়ি থেকে পারমিশন পেয়েছিলাম। তো একদিনই আমরা বোধহয় নবমী বা অষ্টমীর দিন রাত্রিরে বেরিয়েছিলাম। গোটা রাত আমাকে জোর করে লিটারালি ড্র্যাগ করে প্রত্যেকটা ডিস্কো থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ভোরবেলা 5টার সময় যখন আমাকে বাড়িতে ড্রপ করা হচ্ছে, আমি পুরো কানের মধ্যে গম আমার পুজো সেখানে ইতি। মানে ওই রকম পুজো আমি আর পেতে চাই না। অষ্টমীর অঞ্জলিটা কোথায় দাও? আমাকে মানে খুব দেখে মনে হয় আমি প্রচন্ড ভক্তি, অঞ্জলি এখনো অব্দি দিইনি। হ্যাঁ, আচ্ছা সিক্রেট। আমি আমরা তোমাকে দুর্গা হিসেবে ভাবি। ঠিকই তো আছে, দুর্গা ঠাকুর নিজের অঞ্জলি কিভাবে দেবে? আমার বারবার মনে হয় যে আমার অঞ্জলি মাকে যেভাবে অঞ্জলি দেওয়ার উচিত হয়তো সেভাবেই লোকজন দেয়, বাট আমার মনে হয় আমি যদি মানুষজনকে ভালোবাসি, মানুষের জন্য করি, সেটাই বোধহয় দুর্গা মা, শিব ঠাকুর, গণেশ ঠাকুর সবাই তুষ্ট হবেন। একদম একদম একদম, খুব ভালো। ওকে, আমি আরো একটা জিনিস জানতে চাই। যখন তুমি দুর্গা হলে, লোকজন তোমাকে দুর্গা রূপে যখন চিনলো, তারপরে তো তুমি ডেফিনেটলি প্যান্ডেল হপিং করেছো, কোথাও না কোথাও তুমি তো ঠাকুর দেখেছো। তোমাকে হঠাৎ করে দেখে এরকম হয়েছে কোনো ইনসিডেন্ট যে তোমাকে দুর্গা হিসাবে তোমাকে একদম প্যান্ডেলে হয়নি, একাডেমি অফ ফাইন আর্টসে আমি জলসার জন্য দুর্গা সিরিয়ালে তো আমি সতী রূপে পাঠ করতাম। তো সেইখানে শুটিংটা শেষ করে আমার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে, একাডেমি অফ ফাইন আর্টসে চপ খেতে গেছিলাম। তো আমি জাস্ট পিছন দিক থেকে চপটা নিয়ে বেরোচ্ছি, খেতে খেতে একজন বয়স্ক ভদ্রমহিলা এলেন, জাস্ট মানে পায়ে হাত দিয়ে নমস্কার করতে গেছেন। আমি ওখান থেকে যে চোখ বন্ধ করে দৌড় মেরেছি, তারপর ঘুরেও তাকাইনি। এটা এমবারেসিং একজন শিল্পীর জন্য, কিন্তু তাও কোথাও গিয়ে মনে হয় যে হয়তো সেই জায়গাটা অর্জন করতে পেরেছি যার জন্য মানুষ এত ভালোবাসা দিচ্ছেন, এত ভক্তি সহকারে আমাকে দেখছেন। বাট এমন জীবনে কিছু করিনি আমি যাতে এতটা ভক্তি সহকারে দেখা হয় আমাকে। বাট ঠিক আছে, আমি কাজটা ভালো কাজ করতে চাই, বাস দ্যাটস ইট। মানে আমি একটা নিজের মনের কথা বলতে চাই, সত্যি কথা বলছি। দুর্গা সিরিয়ালটা আমরা সবাই দেখতাম, এটা প্রচন্ড হিট সিরিয়াল। এবং সেখানে যেদিনকে তোমার এন্ট্রিটা ছিল, তোমার মানে আমার কাছে সত্যি বলতে মানে জীবন্ত দুর্গা যদি কেউ হতে পারে, এখনো অব্দি কেউ যদি প্রপার একদম পারফেক্ট ম্যাচ হতে পারে ঠাকুর, মানে দুর্গা ঠাকুরের হিসাবে, সেটা মনে হয় তুমি। এবং তারপরে তোমার বেহুলা আসে, সেখানে একটা অন্যরকম ক্যারেক্টার, এবং সেটাও তুমি এত ভালো পোর্ট্রে করেছো, পুরো গায়ে কাটা দেয় তোমার বেহুলার গান চললে। আমি বলতে চাই যে আমাদের তো একটা করে চরিত্র দেওয়া হয়, এবার আমি হয়তো আপ্রাণ চেষ্টা করছি সেটা টেলিভিশনে পর্দায় ফুটিয়ে তোলার, কিন্তু তার সাথে না আনুষঙ্গিক অনেক কিছু থাকে যেটা
ওই জিনিসটাকে আরো পুশ করে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর আছে, যেরকম ডিরেক্টোরিয়াল টিম, যেরকম আমার কো অ্যাক্টার্স, তো এরা যদি ওই সাপোর্টটা না দেয়, মানে আজকে যদি এডিটিং টেবিলে বেস্ট পোর্শন গুলো ফেলে দেওয়া হয়, আমি যে পার্ট গুলো করলাম, তাহলে তো লোকে জানতেই পারবে না। সো এডিটর, ডিরেক্টর, কো অ্যাক্টর, টেকনিশিয়ানস, এরা সবাই ক্রিয়েটিভ রাইটার্স, প্রত্যেকটা মানুষ একটা ছাদের তলায় গিয়ে একসাথে যখন কাজটা করে তখন সেই জিনিসটা বেস্ট হয়। সো এতে জাস্ট আমার ক্রেডিট বলে আমি কখনো সেটা, মানে শিল্পী হিসেবে আমি সেটা নিতে পারবো না, সবার ক্রেডিট। আরেকটা প্রশ্ন, যে একটা ঠাকুর বা একটা বেহুলার মতো ক্যারেক্টার করার জন্য সাধারণত কেউ জানে না যে একটা ঠাকুর কিরকম হতে পারে বা বেহুলা কিরকম ছিল, তো সেই ক্যারেক্টারটা করার জন্য তোমার নিশ্চয়ই একটা প্রিপারেশন তো নিতেই হয়েছে, যে আমার এটা করলে ঠিক হবে, ওটা করলে এটা হতে পারে না। বেহুলা প্রথমত ঠাকুর নয়, না মানে আমি দুর্গা, হ্যাঁ মানে যেটা এবার বলছি, দুর্গা কি আমরা মা ঠাম্মার মুখে অনেক কিছু শুনে এসেছি, আমরা তো শিব ঠাকুরকে দেখিনি, নারায়ণকেও দেখিনি, ব্রহ্মা বিষ্ণু কাউকেই দেখিনি, কিন্তু আমরা গল্প শুনেছি, তাদের আমরা ক্যালেন্ডার দেখেছি, তাদের সম্পর্কে পড়েছি। তো পড়তে পড়তে দেখবে আমরা যারা শিল্পীরা, যারা অভিনয় করি, তারা একটা নিজেদের মাথার মধ্যে একটা স্কেচ তৈরি করি, আমার কাছে ভিশনটা আসে, তারপর সেটাকে আমি এনাক্ট করার চেষ্টা করি। তো এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়ে যায়। এবার আমাকে যখন প্রথম ব্রিফ দেওয়া হয়েছিল বেহুলা সম্পর্কে, আমাকে বলেছিল, সবাই বলেছিল যে মহুয়া রায়চৌধুরীর সিনেমাটা দেখো। আমি আজ পর্যন্ত দেখিনি, বিশ্বাস করো। আমার মনে হয়েছিল আমি দেখবো না, আমি দেখি না, আমি চেষ্টা করি না, আমি যদি নিজের মতন করে করতে পারি। মনসা মঙ্গল বা চণ্ডী মঙ্গল পড়ার ক্ষমতা আমার নেই। আমি শুনেছি, পাঠটা শুনেছি, তৃপ্তি মিত্র পাঠ করেছিলেন, সেই পাঠটা আমি শুনেছি, যতটা বোঝার সেখান থেকে যতটুকু নেওয়ার সেটুকু নেওয়ার চেষ্টা করেছি, বাকিটা ফ্লোরে সমস্তটা তৈরি করা হয়েছে। আমি একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই। তোমার কি মনে আছে তোমার সাথে আমার ফার্স্ট মিট মা দুর্গার ফ্লোরে? হ্যাঁ, কি হয়েছিল তোমার কি মনে আছে? লক্ষণ ছবি তুলতে এসেছিলাম, আমি খুব রেগে গেছিলাম, কারণ আমি পাঠ মুখস্থ করছিলাম তখন, সায়ক অনেক ছোট ছিল। রেগে যাইনি, আমি বলতে চাই কি হয়েছিল। আমি পৌরাণিক সিরিয়ালের ক্যারেক্টার যারা প্লে করতো তাদেরকে আমি খুব খুব মানে ভগবান হিসাবে আমি ভাবতাম আর কি। তো এবারে যখন পায়েল দিকে ছোটবেলা থেকে দেখে এসেছি, তারপরে যখন আমি সামনে একসাথে পার্ট করবো মা দুর্গা সিরিয়ালে, একটা ছবি তো আমাকে তুলতেই হবে। আর আমার টেলিভিশনে সব থেকে যদি আমার কাউকে পছন্দ হয় সেটা হচ্ছে পায়েলদি। সেটা পায়েলদি জানে, আমি অনেকবার বলেছি। তো আমি যখন দেখছি আমার ঠিক পাশের ঘরেই পায়েলদি রয়েছে, হ্যাঁ, আমি না বেরিয়েছি টুকটুক করে, বেরিয়ে আমি বলছি, লোকনাথ দা পায়েলদির পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিল, লোকুদা বলছি যে একটা ফটো তুলবো পায়েলদির সাথে। বলছে হ্যাঁ তো যা। আমি বলছি না তুমি একটু বলো না। ঠিক আছে তুই চলে আসিস তাহলে। এবারে কখন আসবে এইসব কিচ্ছু বলেননি। এবারে আমি গিয়ে টুকটুক করেছি, খুলেছি, দিদি একটা ফটো তুলবো। তখন দিদি বলছে না, একদম না, এখন নয়। আমি ভাবছি এরকম ভাবে আমাকে মুখের ওপর না বলে দিল, আমি কি করব? ছি, এবারে তো আমাকে যখনই দেখবে তখনই রেগে যাবে পায়েলদি। আমি এবারে কি করে এখানে পাঠ করবো, হেভি ভয় লাগছে আমার তখন। সত্যি সত্যি দুর্গা দেখে নিয়েছি মনে হচ্ছে, পুরো একদম প্রপার গেট আপে ছিল না, এরকম ভাবে বলেছিল। তো তারপরে হচ্ছে আমি খুব মনমরা হয়ে বসেছিলাম। তারপরে লোকুদা এলো, সায়ক তোকে পায়েলদি ডাকছে, ব্যাস আমাকে কি সিরিয়ালটা থেকে বের করে দেবে। আমি ভাবছি যে আমি কি যাবো, বলছে বাকি সবাই বলছে আরে যা না, ডাকছে কিছু বলবে নিশ্চয়ই। এবার আমি আবার গেছি, দিদি আসবো? এবার হ্যাঁ এসো এসো। পায়েলদি তখন অন্যরকম, পায়েলদি হচ্ছে মানুষ হয়ে গেছে তখন, মানে মানুষ রূপী হয়ে গেছে। এসো এসো, তুমি তো ফটো তুলতে চেয়েছিলে, তুলে নাও এবারে। আমি বলছি ও তাই, ওকে সেলফি তুলেছিলাম। তখন একটা প্রসেসের মধ্যে তো আমরা থাকি। সদ্য আমি রেডি হয়েছি, তারপর সকাল থেকে তারা দিচ্ছে 4টে না 5টা সিন এরকম চাং ডায়লগ দেওয়া হয়েছে, ওগুলো মুখস্থ করো, গিয়ে ফ্লোরে বলো, মুখস্থ করো, ফ্লোরে বলো, আসো চেঞ্জ কর। তো ওই সময়টা কি হয়, তার মধ্যে মানে মাথার মধ্যে না শুধু সিন চলে, মাথার মধ্যে এটা চলে যে আমাকে শেষ করতে হবে, নইলে পরের সিনটা হবে না। তো ওই ফেজটাতে যখন অনেকেই আসে ছবি তুলতে চান, আমি বারণ করি ওই কারণে যে তুমি কিন্তু ঠাকুর সেজে কখনো ছবি তোলো না। না, আমার মনে হয় যে ওটা খুব ডিস্টার্বিং, মানে সেটার হয়তো ইমেজটাই নষ্ট হয়ে যায়। বাট অনেক সময় দেখেছি মানুষজন আসেন, ধরো খাচ্ছি, একটা ছবি তুলে নিয়ে চলে যায়, সেটা খুব বিরক্তিকর হয়, কারণ ওটা আমার একটা নিজস্ব মোমেন্ট। মানে কি হয়, সারাদিন তো কাজ করি, তারপর যদি মাঝখানে এসে খাচ্ছি বা কিছু একটা কারোর সাথে, হয়তো তোমার সাথেই কথা বলছি, মধ্যখানে একজন এলেন ছবি তুলবো, মানে হয়তো একটা আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি বা হয়তো সিনের ব্যাপারে আলোচনা করছি, সেখানে যখন কেউ এসে ডিস্টার্ব করে, তখন ওটা অটোমেটিক্যালি মানে স্লিপ অফ টাং বলবো না, আমার
মানে ইনস্টিংক্টে ওটা বেরিয়ে যায়, এবং তারপরে যখন আমি রিয়েলাইজ করি যে না হয়তো বেশি রেগে গেছি, তাকে গিয়ে সরিও বলে দিই। বাট ফর দ্য টাইমিং আমার মনে হয় আমি যেমন মানুষজনকে ডিস্টার্ব করি না যখন তারা কাজ করেন, আমাকেও যাতে কেউ ডিস্টার্ব না করে, তাহলে কি ওই 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 কাজটা হয়ে গেল, তারপর আমি হাসি ঠাট্টা গল্প খুব কম করি, বাট যতটা মনে হয় ততটা করি। আর এই পায়েল দিকেই আমি দেখেছি হচ্ছে আমরা একটা সিরিজের শুট করতে গেছিলাম সভ্যদার, আমাকে দরজা নক করে আমাকে ঘুম থেকে তুলে বাটার ব্রেডে লাগিয়ে আমাকে খেতে দিয়েছে। এই পায়েল দিকেই দেখেছি, মানে দুরকম পায়েল দিকে আমি দেখে নিয়েছি। হ্যাঁ মানে ঠিক এটা আছে। ওখানে মা সুলভ পায়েল ছিল। তো প্রচুর আড্ডা মারলাম আমরা। এবারে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, শর্টকাট প্রেজেন্টস ইচিং বিচিং। আর এই রাউন্ডে আমরা তোমাকে বেশ কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব, আর তুমি পাবে একটা স্কিপ, যে কোনো একটা তুমি স্কিপ করতে পারো। আর যদি স্কিপ করো এটা তোমাকে খেয়ে নিতে হবে। করলা, এটা খুব মিষ্টি। মিষ্টি করলা প্রথমবার শুনলাম। ঠিক আছে ঠিক আছে, ওকে। চিন্তা নেই, আমরা খুব ভালো ভালো প্রশ্ন করব, তুমি শুধু ভয় না পেয়ে উত্তরগুলো দিবে। আচ্ছা ঠিক আছে। এই যে বললো প্রশ্ন, তার মানে কিছু গন্ডগোল আছে। তো প্রথম প্রশ্ন, তোমাকে অ্যাক্টিং স্কিলস এর উপরে কিছু মানুষকে রেট করতে হবে, কে সব থেকে ভালো করে, কে তারপরে স্কিপ করতে পারো, কোনো চাপ নেই। ওকে। তো সন্দীপ্তা, শ্বেতা, রুকমা, সোনালি, রিমঝিম। প্রথমে হচ্ছে রিমঝিম দি, তারপর রুকমা, সন্দীপ্তা, শ্বেতা, সোনালি দি। সোনালি পাচ্ছে তার মানে। হ্যাঁ এবার আগুন লাগাবে তো, পাচ্ছে লাগাও। তার মানে, তাই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মানে তোমাকে বেশি ভাবতে হলো না, কিন্তু চটপট চটপট রেটিং করে দিলে একদম, তুমি। একদম, একদম। এখন এত সম্পর্ক ভাঙছে, তুমি সেখানে কবে থেকে একটা সম্পর্কে খুব ভালোভাবে সংসার করে চলেছো? মূল মন্ত্রটা কি সম্পর্কে ভালো রাখার? মন্ত্র বন্ধুত্ব, আর কি হতে পারে, মানে এর থেকে ভালো উত্তর তো কিছু হতে পারে না। এবার আমার একটা বক্তব্য থ্রু তোমাদের সদিও বলতে চাই যে এত বেশি আলোচনা হয় না সম্পর্ক নিয়ে, যাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে তাদেরকে কেউ জিজ্ঞেস করে না তাদের কতটা কষ্ট হতে পারে। সো আমার মনে হয় টু সাম এক্সটেন্ট এগুলো যদি একটু দূরে রাখা যায় তাহলে খুব ভালো হয়। বাট আমার কাছে সম্পর্ক সবার আগে, মানে গোগল আর আমি হচ্ছে সবার আগে, বর বউ সবার পরে, মা বাবা সবার পরে, আগে বন্ধু। একদম খুব ভালো একটা অ্যান্সার, আমার মনে হয় সবার জন্য এটা খুব ভালো লেসন। পরের প্রশ্ন, যে তুমি এখনো পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করো? আমি ভীষণ ভাবে পছন্দ করি, আর সেটা আমার মনে হয় না যে ভাই ফান্ডা মানে হাইলাইট করা কিছু আছে। হ্যাঁ। আমার ছেলেও পাবলিক ট্রান্সপোর্টেই যায়। হ্যাঁ, তো আমি যখন আমাকে অটো করে যেতে হয়, মানে মেরাক স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আমি অটো ছাড়া যাব না, তাই আমাকে ওকে অটো করে স্কুলে নিয়ে যেতে হয়। ওকে যখন পিক আপ করি যখন অটো করে, খুব রেয়ার হয়েছে যখন ঝড় বৃষ্টি হয় আমাদের বাড়ির সামনে জল জমে যায় তখন হয়তো গাড়িটা নিলাম, আদারওয়াইজ আমি অটো করে যাই। মেট্রো করেও অনেকবার গেছি এবং তাতে আমার কোনো লজ্জা নেই, আমি ভীষণ এনজয় করি। সহযাত্রী যদি চিনতে পারে তখন কি হয়? প্রথমত মেকআপ ছাড়া কেউ চিনতে পারে না, কি বলছো? দ্বিতীয়ত যদি চেনে, যখন আমি ফ্যালফ্যাল করে হাসি দাঁতটা দেখে চিনতে পারে, কিন্তু কেউ আজ পর্যন্ত কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করেনি। আমার মনে হয় আমরাই হয়তো ওই একটা ভাইব ক্রিয়েট করি, দেখে ফেলবে, ওই করবে সেই করবে। আমি ওটা আজ পর্যন্ত করিনি। মাস্ক আমি তখন পরেছি যখন ম্যান্ডেটরি ছিল, এখন মাস্ক পরলে কষ্ট হয়, মানে আমি মাস্কটা অ্যাভয়েডই করি। বাট আমি যখন মানুষজনের মধ্যখানে যাই আমি ভিড়টাকে অ্যাভয়েড করি, আমার ক্লস্ট্রোফোবিক লাগে বলে। বাট এরকম কখনো হয়নি যে আমার পেছনে 15খানা লোক দৌড়াচ্ছে। হ্যাঁ মানে এরকম আজকাল মানে যারা খুব ফেমাস বা কয়েকটা কাজ করেছে তাদেরকে অনেককেই আমরা দেখি যে সাথে করে কাউকে নিয়ে বা গাড়ি ছাড়া, তারা এরকম হয়তো মনে করে যে বেশি এক্সপোজ ফেস হয়ে গেলে পাবলিকের সামনে ঘুরে বেড়ালে কেন দেখবে তোমাকে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, হয়তো তাদের মনে হতে পারে, আমার মনে হয়নি। এবং উইথ ডিউ রেসপেক্ট টু অল দি আর্টিস্ট যারা এটা মনে করেন, এটা তাদের ভাবনা চিন্তা, তো মেবি তারা হয়তো সেটা মনে করছেন, করুক। বাট আমি ফ্রি পার্সন, আমার মনে হয় যে আমি যেরকম আমি সেরকম ভাবেই চলি। যদি কারোর সমস্যা হয় হবে, আর যদি কারোর সমস্যা না হয় হবে না। বাট আমি এরকমই থাকতে চাই। এবারে নেক্সট প্রশ্ন আমি করবো। হ্যাঁ, আমার কাছে কিন্তু একটা ইনভিজিবল ত্রিশূল আছে, সেই রুদ্র রূপটা বেরিয়ে আসবে। দেখিয়ে দিও কিন্তু আমি মহিষাসুর সাজতে রাজি। ওকে, ইন্ডাস্ট্রিতে প্রেম করে সুখে থাকা যায় এর উদাহরণ তুমি। ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় রেষারেষি হিংসা এই জিনিসগুলো
মানে কি আমার মনে হয় চান্দ্রেদি খুব ভালো বন্ধু। আচ্ছা। অ্যাকচুয়ালি না খুব ডিফিকাল্ট, মানে ডিপ্লোম্যাটিক আনসার দিতে আমি খুব একটা পছন্দ করি না, মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড বলছি। সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। এরকম হয়েছে যে কো অ্যাক্টরসরা গন্ডগোল করেছে, করেননি তা নয়, বাট মিটমাটও হয়ে গেছে। তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় একটা জায়গায় থাকতে গেলে, বলে না যে বাসন কোসনের সাথে ঠাকাঠেকি লাগে, আওয়াজপত্র অনেক কিছু হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, গন্ডগোল হয়েছে, মিটমাট হয়ে গেছে, বাট তার মানে এটা নয় যে বন্ধু তৈরি হয় না, বন্ধু হয় না, ডেফিনেটলি হয়। তোমরা দুজনে বন্ধু, অনন্যা তুমি বন্ধু, সো একই একই ফিল্ডে আছো, একই প্রফেশনে আছো, একই জনরাতে আছো, বন্ধু তো তোমরা। কিছু ঘন্টা তো বাড়িতে আসি, পুরোটা তো ওখানেই কাটাতে হয়। সো হ্যাঁ, আমি কম কথা বলি, তার জন্য সমস্যা হয়, লোকে ভাবে আমি খুব মুডি, আমি খুব কি বলবো রাগী, এবং আমি তো মনে করি এটা। আমি খুব স্টাবার্ন, আমার না কুচু মনে করতেই পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ মানে এক একটা ভাবে বড় হয়েছে, এক একটা চিন্তাধারা তারা পোষণ করে। তো ঠিক আছে, বাট মানে আমি বলবো বন্ধু তৈরি মানে চাইলে হয়, না চাইলে হয় না, ডিপেন্ডস সিচুয়েশনের উপর। তুমি ঝগড়া করো? পর্দার দুর্গা কি ঝগড়া করে? আমি ঝগড়া করতে পারি না, আমি হাঁপিয়ে যাই। মানে আমি বলছি আমার স্কেডিউলটা এত টাফ স্কেডিউল, সকাল থেকে রাত অবধি, যে রাত্রিরে এসে ঝগড়া যে করব সেই এনার্জিটা আমি পাই না। যখন গুগলের সাথে আমার ঝগড়া হয়েছে, বা এককালে হয়তো একাধিকবার হয়েছে, সেটা খুবই রেয়ার, খুবই রেয়ার। তো আমার ফ্ল্যাটটা হচ্ছে গোসাঘর, ওদের দুটো ফ্ল্যাট। আমি তাহলে গোসা করে গেছিলাম। ওকে। তো যখন কোনো সমস্যা হলো যে ও টুমাচ হয়ে গেছে, এবার কিছু মানে সামনাসামনি যাওয়া যাবে না, তখন আমরা ওকে ফাইন, আমি আজকে এই ফ্ল্যাটে শুচ্ছি বলে এখানে চলে এলাম। তো হয়ে গেল, পরের দিন সব ভুলেও গেলাম। এখন কেউ ধরো দুদিন ক্যারেক্টার করছে বা একটুখানি ভালো সিরিয়াল করছে, মানে হিট সিরিয়ালের পার্ট হচ্ছে, একদম ঢোল পিটিয়ে আমি এটা করছি, আমি সেটা করছি, শো অফ, হ্যান ত্যান, মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে পোস্ট, there lies a সবকিছু। question. আমি বলে দিচ্ছি। দাঁড়াও, আগে করতে দাও, কমপ্লিট করতে দাও। তো তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া বা তুমি যত কিছু অ্যাচিভ করছো বা কোনো কাজ করছো ভালো, শো অফটা কতটা ইম্পর্টেন্ট? শো অফটা ইম্পর্টেন্ট এখন, কারণ হচ্ছে আজকে যুগটা পাল্টেছে, তো যুগের সাথে সবাইকে পাল্টাতে হয়। তাই এই যে এই ভদ্রলোক পাশে বসে আছেন সবসময় বলেন পায়েল দি তুমি ব্লগ করো, আমি চেষ্টা করেছিলাম, চেষ্টা করি, তার খানিকটা রিচও হয়েছিল, এই মানুষটার সমানে পুশ করে, কিন্তু আমি পারি না, আমি ব্যর্থ, কারণ ওটা আমি পটু নয় ওটাতে। তো যেটা আমি পারি না সেই চেষ্টাটা করি না, আর এফর্টটাও দিই না, আর সেই সময়টাও পাই না। সময় পেলে নিশ্চয়ই করবো, প্রমিস। কিন্তু হ্যাঁ, মানে এখনকার যুগ আর তখনকার যুগ একটু মানে সময়টা পাল্টে গেছে। তো হয়তো দেখনদারিটা এখন একটু বেশি, বাট তার মানে এই নয় যে যেই দেখনদারিটা দেখানো হচ্ছে তার পেছনে কোনো এফর্ট দিচ্ছে না। তুমি একটা ব্লগ বানাচ্ছ, বা ও একটা ব্লগ তৈরি করছে, বা একটা পডকাস্ট হচ্ছে, সবকিছুর পিছনে কিন্তু কনস্ট্যান্ট একটা এফর্ট যাচ্ছে। তো সেই এফর্টটাকে যদি আমরা জাজ না করে অ্যাপ্রিসিয়েট করি, তাহলে মনে হয় অনেক ইজি হয়ে যায়। সো আমি কাউকে দোষ দেবো না, ইটস এ সিচুয়েশন। নট অনলি ব্লগ, মানে ধরো কেউ একটা গুচি প্রাডা ব্যাগ কিনে দেখ এটা কিনলাম, আমি এই গাড়িটা কিনলাম, এই গাড়িটা চেঞ্জ করলাম, এফর্ট দিচ্ছে, সে তো মানে সে চেষ্টা করছে নিজেকে প্রজেক্ট করার। তো সেই এফর্টটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি রাদার দ্যান জাজ করে। ওকে। মানুষ যদি এরকম সবাই চিন্তা ভাবনা করতো, সোশ্যাল মিডিয়াতে কিন্তু নেগেটিভ কমেন্ট জিরো হয়ে যেত। নেগেটিভ কমেন্টস ভালো একদিক থেকে, একটা পুশ দেয়। আমার যেমন খুব মানে কেউ আমাকে বলে তুই পারবি না, কে বললো আমি পারবো না, করে দেখাবো, করতে হবে। নেগেটিভ কমেন্টস মনে লেগেছে, একটু শেয়ার করো তো নেগেটিভ কমেন্টস। আমি আসলে সব কমেন্টস পড়ি না, দাও একটা। একাধিকবার পেয়েছি যে খুব একই ধরনের চরিত্র করার, মানুষকে বোঝাতে পারি না আমার চরিত্র। আমি বিভিন্ন ধরনের চরিত্র করে এসেছি, গত 19 বছর হয়ে গেল এখন। এবার যেটা মানুষের সব থেকে ভালো লেগেছে, মানুষ সেটা নিয়ে চর্চা করে। এক্স্যাক্টলি। তো এই নয় যে আমি ওই চরিত্রটা পারি না। তো আমি মানুষকে এখন বোঝাতে বোঝাতে ফেড আপ হয়ে গেছি, ফাইন, যা চরিত্র আসবে আমি করে দেবো, আপনাদের ভালো লাগলে ভালো, সেটা আমি মাথা নত করে নমস্কার করছি আপনাদের। আর ভালো না লাগলে অবভিয়াসলি আমাকে বলবেন যে ভালো লাগেনি, বাট আমি বোঝাতে পারি না, আমি একজন শিল্পী, আমি একজন অভিনেত্রী, আমাকে সব ধরনের চরিত্র করতে হবে, যেটা কাজ আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে তুমি চরিত্রের কথা বললে, এবারে যদি তোমার কাছে বলিউড থেকে অফার আসে, আর এখানে তোমার মেরাক রয়েছে, গোগলদা রয়েছে, তোমার কাছে অপশন রয়েছে, হয় ফ্যামিলি ইদার বলিউড, কোনটাকে চুজ করবে? আমার
আগেও অফার এসছে, আসেনি তা নয়। না এবারে এই অফারটা মানে ইদারের অফার, মানে হয় ফ্যামিলি চুজ করতে হবে নাহলে মানে আগেও আমি ফ্যামিলি চুজ করেছি, আদারওয়াইজ আমি এখন বোম্বেতে কাজ করতাম ছুটিয়ে। ওকে, আমার প্রায়োরিটিটা আমি জানি, আমার ফোকাসটা কোথায় আমি জানি। যখন মনে হবে যে না আমার মেরাক এখন একটা জায়গায় পৌঁছে গেছে, আমি এবার বাইরে গিয়ে কাজ করার সুযোগ পেলে আমি পারবো, আমি ডেফিনেটলি যাব। কিন্তু এই মুহূর্তে আমি জানি আমি জানি আমার ফোকাসটা কোথায়। আমার প্রায়োরিটি এখন মেরাক সবার আগে। আজকে পায়েল দিয়ে আমাদের মাঝে আছে যেহেতু, তো আমার মনে হয় যে এই প্রশ্নটা একদমই যথার্থভাবে করা উচিত তোমাকে, কারণ তুমি এমন এমন প্রজেক্টসের পার্ট রয়েছো যেটা বহু বছর ধরে চলেছে এবং ম্যাসিভ হিট, আর টিআরপিও তুঙ্গে। তো এখন যেটা সবারই প্রশ্ন যে আগেকার সিরিয়াল গুলো কতদিন চলতো, কত ভালো মানুষ চলতো, মনে রাখতো, মনে মানে রাখতো, but মনে দাগ কেটে থাকে। কিন্তু এখনকার সিরিয়ালস গুলো মানে খুবই কম এরকম সিরিয়ালস আছে যেগুলো মানুষ সেইভাবে মনে রাখে বা সেরকম টিআরপি পায়। তো আমার মনে হয় এটা তোমার থেকে জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি সে ধরনের প্রজেক্টের আমাকে পার্ট কেন তোমরা রয়েছে। এইভাবে এনশিয়েন্ট বানিয়ে দিচ্ছ? না, দ্যাট দোজ আর লাইক মানে একদমই তাই। অনেস্টলি বলছি যে আমি বিভিন্ন ফেজ দেখেছি এই 19টা বছর, হ্যাঁ, exactly. নানান জনের সাথে মিশেছি, নানান প্রজেক্টস এর সাথে অ্যাসোসিয়েটেড হয়েছি। তো এইবারে যেরকম তবু মনে রেখো, সেটা হার্ডলি 3 মাস কি 3.5 মাস চলেছে, কিন্তু ওই জার্নিটা আমি খুব এনজয় করেছি। ওটা ওয়ার্কআউট করেনি কারণ মানুষজনের মনে হয়েছে যে এত অ্যাগ্রেসিভনেস, এত মানে পায়েলকে এইভাবে দেখানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, তো সেই জন্য বন্ধ করে দিলে। এটা আমার শোনা, আমি জানি না কতটা এটা সত্যি। আচ্ছা, একটা প্রজেক্ট চলেছে 2.5 বছর ধরে, মা দুর্গা সিরিয়ালটা বোধহয় 2 বছর ধরে চলেছে। বেহুলা 1 বছরের প্রজেক্ট ছিল, সেটাকে টেনে টুনে 2 বছর করে দিয়েছে। দর্শকের উপর নির্ভর করে তারা কি দেখতে চান, এবং দর্শকরা নিজেরা এসে বলেন যে আপনারা মা সিরিয়ালটা কেন বন্ধ করছেন না, এরকমও শুনেছেন লোকজন। কিন্তু মা সিরিয়াল তো বোধহয় 6 থেকে 7 বছর চলেছে, মানুষ দেখতে চায় তাই চলেছে। মানুষ যদি দেখতে না চায়, কার এত ক্ষমতা যে চালাবে? সো মানুষের কি বলবো, চয়েসটা হয়তো পাল্টে গেছে। আমার সব থেকে প্রিয় সিরিয়াল ছিল গানের ওপারে। গানের ওপারে প্রথম যখন সিরিয়ালটা শুরু হয়েছিল, যখন ঋতুপর্ণ ঘোষ লিখতেন বা ডিরেকশন দিতেন, তখন সিরিয়ালটা রেটিং খুব খারাপ ছিল। উনি ছেড়ে দিলেন, তারপরে গল্পটা অন্য দিকে চলে গেল, রেটিংটা হাই হয়ে গেল, মানে গল্পটা পুরো পাল্টে গেল, এক ধাপ সে অন্য একটা গল্প হয়ে গেল, তখন রেটিং বাড়লো। তো এটা না বলা খুব মুশকিল যে দর্শক কি ভালোবাসেন, তো সিচুয়েশনাল পুরো ব্যাপারটাই। মানে এই যে প্রশ্নটা করলে, এটা তো তুমি চ্যানেল হেডকে করো, সেও একই উত্তর দেবে, তার চ্যানেল হেডকে করো সেও একই উত্তর দেবে। মানে এই ক্যালকুলেশনটা, ইকুয়েশনটা আজ পর্যন্ত কেউ ডিসকভারি করতে পারেনি। যেমন মানুষ তেমন উত্তর, প্রত্যেকটা স্ট্রেট কাট উত্তর, এবং এত ভালো ভালো উত্তর পেয়েছি আমরা আজকে, মানে পায়েল দিকে গিফটটা না নিয়ে পারছি না। কি গিফট দিচ্ছ আগে দেখি? তো পায়েল দি পেয়ে যাচ্ছে শপকার্টের তরফ থেকে গিফট ভাউচার। শপকার্ট কিন্তু কেষ্টপুর, কালিকাপুর আর ব্যারাকপুরে রয়েছে। আর শপকার্ট মানে বিগ ব্র্যান্ড, বিগ ডিসকাউন্টস। আচ্ছা, এই যে শপকার্ট থেকে আমি জিনিসপত্র নেবো, তাহলে নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ আমাকে নিয়ে যাবে সেখানে? একদম, হ্যাঁ, এই নিশ্চয়ই। একদম এক পায়ে রাজি। পায়েলদির হাসি ভীষণ মিষ্টি, তাই ভিস্তা স্মাইলস এর তরফ থেকে গিফট ভাউচার। ভিস্তা স্মাইলস কিন্তু রাজারহাটে রয়েছে। ভিস্তা স্মাইলস, ইওর স্মাইল আওয়ার সিগনেচার। তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, আকাঙ্ক্ষা হার্বাল প্রেজেন্টস কানামাছি মোমো, যাকে পাবি তাকে চো। আর এই রাউন্ডে তোমার সামনে রয়েছে একটা কাচের বক্স, এর ভিতরে আমরা কিছু অবজেক্ট দেবো, তোমাকে আইডেন্টিফাই করে বলতে হবে এটা কি রয়েছে, ঠিক আছে? এটা কি হচ্ছে, মানে এটাকে শুনে বলতে হবে না? না না, ছুঁয়েই বলতে, ছুঁয়ে বল। এগিয়ে এসো। আর ইয়াক, কি এটা? এই তো মাছ মনে হচ্ছে। নড়ছে তো। হ্যাঁ, এই মা মরে গেল। পেন্সটা মরে গেল না, আবার পেছনে। এটা মাছ। এটা মাছ, শিওর মাছই হবে, ওরকম তো দেখতে লাগবে, মানে ছুঁয়ে লাগবে। ওকে ওকে ওকে, নেক্সট দিয়ে দিছি। দেবো? হ্যাঁ, খোঁজো। এই না, ভেতরে ভেতরে। কোথায়? ওই তো নড়ে বেড়াচ্ছে, পাচ্ছ না? এটা হ্যাঁ। ভয় লাগছে না একটু পায়েলদি? ভয় নেই, দুর্গার আবার কিসের ভয়? হ্যাঁ না, বলছে আমার মানে- চিরনিতে সব দেখতে পাচ্ছে। না, আমি গত 5 মিনিট ধরে, মানে এই সেট আপটা হওয়ার আগে থেকে আমার চোখ বেঁধে দেওয়া হয়েছে। দর্শকরা যেটা জানে না সেটা শুনে রাখুন,
আমার ওপর টর্চার করা হয়েছে, 5 মিনিট ধরে বেঁধে লাইনটা রেখে দিয়েছে, তারপর সেট আপ হয়েছে। এটা আমি বুঝতে পারছি না, জাস্ট বুঝতে পারছি না। বুঝতে পারছো না? ওকে, কাঁকড়া পিছে ঠিক আছে, কাঁকড়া ওকে। পিছে। এর বদলে চলে গেল আরো একটা জিনিস। নাও, হাত দাও ভেতরে ভেতরে। হেল্প করে দাও একটু। কোথায় চলে গেছে? এগুলো কি বাচ্চাদের কোনো জিনিস? মানে বাচ্চাদের খেলনা হবে বোধহয়। কিন্তু হাতে তোমার অন্য কিছু লাগছে না। এই চ্যাট চ্যাট করছে, নাম্বার জেলি টাইপস। হোয়াট দ্য হেল ইজ দিস? কি বলো? আরে বুঝতে পারলে তো বলেই দিতাম। পারবে না তাই তো? না, ইম্পসিবল। ওকে, নেক্সট। হ্যাঁ, ফাইন। এটা পাইলে খুব ফেভারিট জিনিস। বলো তো কি? এই হাতটা দাঁড়া, ইউ, এটা খুবই ফেভারিট জিনিস তোমার। এটা কোনো ভেজিটেবল হবে? ভেজিটেবল কি? আমি মোটামুটি ভেজিটেবলস খেতে ভালোবাসি, খালি বেগুন বাদ দিয়ে। বাট এটার মধ্যে টমেটো, টমেটো, Okay. টমেটো। ওকে, ঠিক আছে। তুমি হাতটা ওখানেই রাখো। যাতা করাচ্ছে বাড়িতে ডেকে এনে। কি করছো শায়ক? হ্যাঁ হ্যাঁ, সুকান্ত কি করছে? দাও পাইলে। তুমিও হাত দাও না আগে। ইউ, বুঝছো? পাইল দিয়ে আবার কফের বাঞ্চটাকে নিয়ে দেখছে। না এটা কফ হতে পারে না, এত খারাপ এটা নয়। এটা সামথিং জেলি, সো মেবি বাচ্চাদের গেম, কিছু জেল জেল গেম। জেল গেম? হ্যাঁ, জেল গেম আবার কি হয়? মেয়েরা খেলে সব দিয়ে, জেল মানে জেলি ম্যাটেরিয়াল হয়। হুম, ওকে, ঠিক আছে। খেলনাই বটে। Yeah, বাচ্চাদেরই সব জিনিসপত্র দেওয়া হয়েছে। হ্যাঁ, স্লাইম। yeah, that's a slime. আর এটা হচ্ছে তুমি পারোনি, এটা হচ্ছে আরশোলা। ওকে, এবারে তুমি যেটা পারোনি এটা হচ্ছে বিচ্ছে। কাঁকড়া বিছেটা বলেছে। কাঁকড়া বিছে। কাঁকড়া বিচ্ছে এটা নয়, কাঁকড়া তো খায়। যাই হোক, গিফট চাই আমার। বলেছি আমি, গিফট তো বলেছি। এই যে। ব্যাস বলেছি, আমি ঠিকই বলেছি। সুন্দর বলেছে। হ্যাঁ, একদম। এটাই সাউন্ড হচ্ছিল। হ্যাঁ, এটা নড়ে। Oh, yeah, much. সবগুলোই মোটামুটি না, দুটো দুটো আর পারে, আরেকটা দুটো কি পারে। ছিল যেটা আমি টমেটো বললাম? সেটা হ্যাঁ, ভেজিটেবলস, রাইট রাইট রাইট। সাথে আরেকটা জিনিস মেশানো ছিল, আমরা ওটাকে নয় স্কিপ করে গেলাম। হ্যাঁ, কনফিউজ করার জন্য, বাট হ্যাঁ সবগুলো খুব সাহসের সাথে ব্ল্যাক বক্সে হাত ঢুকিয়ে কোনো রকম ভয় না পেয়ে, এবং আমাদের প্রতি তোমার এত বিশ্বাস যে কি করে, হ্যাঁ, আমি যে আমরা কিন্তু বলছি ভুল তো। দিতেই পারি না ওর মধ্যে। বলছি কফ, বলছে না না এটা ওরা আমার সাথে করবে না। তো দারুণ খেলেছো তারপর তোমার। তো জানে ইনভিজিবল ত্রিশূলটা আছে আর কপালে আছে। তো চলো গিফটটা দিয়ে দিই। সো এই রাউন্ডে ভীষণ সুন্দর খেলেছে পায়েল দিয়া, তার জন্য চলে যাচ্ছে আকাঙ্ক্ষা হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। তোমার জন্য একটা কোট লেখা রয়েছে, পড়ো। তোমাকে সযত্নে লাবণ্যে রাখতে আকাঙ্ক্ষার তরফ থেকে রইল সুন্দর ছোট উপহার, সৌন্দর্যের গোপন চাবিকাঠি। আকাঙ্ক্ষা। থ্যাংক ইউ আকাঙ্ক্ষা। ফাইন, আমি ধরো এই প্যাকটা ইউজ করলাম, এরপরে শেষ হয়ে গেল। যেটা আমার খুব দরকার পড়ে সেটা হচ্ছে শ্যাম্পু উইথ কন্ডিশনার আর আমার স্কিন টোনার। তো যদি শেষ হয়ে যায় আমি কিভাবে পাবো এটা? এটা তুমি আকাঙ্ক্ষার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো, না হলে অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট সব জায়গায় অ্যাভেলেবল। গ্রেট, থ্যাংক ইউ আকাঙ্ক্ষা এই গিফট প্যাকটার জন্য। থ্যাংক ইউ সুকান্ত, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড, তোমায় সাজাবো যতনে এন্ড জোরদার শাড়ি হাউস প্রেজেন্ট চোর পুলিশ। আর এই রাউন্ডে আমরা বেশ কিছু জিনিস চুরি করব, তার আগে পুলিশকে ডেকে নিই। পুলিশ ক্যাপটা ফাইনালি ফিট করে। চলে এসেছে পুলিশ। এখান থেকে আমরা কিছু জিনিস চুরি করে নেব, তোমাকে আইডেন্টিফাই করে বলতে হবে 30 সেকেন্ড পর ফিরে এসে। আর তোমার কাছে সময় থাকবে 30 সেকেন্ড। তো তোমার টাইম শুরু হচ্ছে এখন, 30 সেকেন্ডের মধ্যে পুরোটা অবজার্ভ করে নাও। করো, টাইম স্টার্ট নাও। সবটাকে কিন্তু গুনে টুনে নাও ভালো হ্যাঁ, করে, এইগুলো ছোট কোথায় ছোট কি জিনিস। আছে, কারণ সবকিছু দেখো। যা তা চুরি করতে পারি আমরা। অবশ্য শুধু চুরি নয়, রিপ্লেসও করতে পারি, নতুন জিনিসও অ্যাড অন হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এইসব কথা ভুলে পুরো ভুলে পড়বে। গেম আগেই হেরে গেলাম আমি। ঠিক আছে, ভুলে গেছি। সবকিছু দেখো, ওই কোণে দুটো মানে গাড়ি। এইটাই গন্ডগোল করে দিচ্ছে এবার। Yes. ওকে ফাইন। থ্যাংকস। ওকে, তুমি চলে যাও। সাদা ফুল বদলে গোলাপি ফুল রাখলাম, ট্যাক্সির দরজা খুলে দিলাম, বিদেশি পুতুল উধাও করলাম, গাড়ির পজিশন পাল্টে দিলাম,
দুজনের পজিশন বদলে দিলাম। পুতুল উধাও করলাম। তো আমাদের সব চুরি কিন্তু শেষ, এবারে পুলিশকে ডাকার পালা, দেখা যাক চুরিগুলো ধরতে পারে কিনা। চলে এসো। তো এসে গেছে পুলিশ। শহরে সব থেকে খারাপ পুলিশ। তো তোমার কাছে রয়েছে 1 মিনিট সময়, তার মধ্যে তোমাকে পুরোটা দেখতে হবে, আর তোমার টাইম শুরু হলো এখন থেকে। আচ্ছা, সব থেকে খারাপ পুলিশ শহরে আমি বলছি, হাত তুলে ট্যাক্সির দরজাগুলো বন্ধ ছিল। ঠিক বলেছো। ট্যাক্সিটা কিন্তু তুমি ঠিকই বলেছো। ট্যাক্সির দরজা খোলা। আচ্ছা, বলো বলো তাড়াতাড়ি, সময় আর এরকম তাড়া দিলে সবটা গুবলেট হয়ে যাবে এমনি। দেখো এই জায়গাটা পুরো গড়ের মাঠ। হ্যাঁ, এখানে কিছু একটা পুতুল ছিল। আই ডোন্ট রিমেম্বার, বাট স্টিল আই রিমেম্বার। ওকে, মেবি আই এম কনফিউজ, বাট এখানে কিছু একটা ছিল। আচ্ছা, এখানে কুলোটাতে একটা অরিজিনাল ফুল ছিল, সেটা বদলে বোধহয় একটা আর্টিফিশিয়াল ফুল এসেছে। পুলিশের চোখ খুব খারাপ, একটু স্লাইড ট্যারাও। এখানে একটা গাড়ি এপার ওপার কিছু একটা হয়েছে। ঠিক আছে। আর 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 এখানের এই ভদ্রমহিলা আগে ছিলেন, এই ভদ্রলোক পিছনে ছিলেন, এরকম কিছু একটা ব্যাপার আছে। হতে পারে, হতে পারে, হতে পারে। আগে পরে ব্যাপারটা হয়ে গেছে। তো তোমাকে বলে দিই তুমি কি কি চেঞ্জ ঠিক ধরেছো। প্রথমত হচ্ছে ট্যাক্সি দরজা খুলে গেছে, তারপরে এইটা তুমি ঠিকই বলেছো, ওই মহিলা আগে ছিল, উনি পেছনে ছিলেন, তোর ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এখানে একটা অরিজিনাল ফুল ছিল, তার জায়গায় ডুপ্লিকেট ফুল এসে গেছে। এইখানটায় গাড়িটা এখানে ছিল, এটা তুমি ঠিক বলেছো। এখানটায় একটা পুতুল ছিল, এটাও ঠিক বলেছো। খালি এখানটায় আরেকটা পুতুল এরকম করেছিল, বিদেশি পুতুল। কেরকম ছিল? এরকম করেছিল। আচ্ছা, তুমি ওটা ধরতে পারো। ঠিক আছে, বাট তুমি 6টার মধ্যে কিন্তু 5টা চেঞ্জ একদম ঠিকঠাক ধরে ফেলেছো। সো ডেফিনেটলি পায়েলদি পেয়ে যাবে আমাদের তরফ থেকে গিফটস। কার না ভালো লাগে পুজোর সময় গিফট। একই যিনি মা দুর্গা, তার চোখ থেকে কিছু এড়ানো যায়। সবকটা চেঞ্জ কিন্তু মোটামুটি ঠিকঠাক ধরে ফেলেছে, আর তার জন্য পায়েলদি পেয়ে যাচ্ছে তোমায় সাজাবে যত্নের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড প্লেটেড গহনা। ভীষণ সুন্দর। আর তোমায় সাজাবো যতনে কিন্তু রয়েছে কাঁচরাপাড়া আর কেষ্টপুর, দুটো জায়গায়। কেমন পছন্দ হয়েছে তোমার? এটা ভীষণ সুন্দর হয়েছে। এটা তাহলে কি অষ্টমীর দিন পরতেই পারি? একদম। শাড়িটা জোয়ারদার থেকে শাড়ি পেয়ে আচ্ছা, তাহলে পরের গিফটটা তখন বলেই দিয়েছে কি পাবে, তাহলে দিয়ে দে। জোরদার শাড়ি হাউসের পক্ষ থেকে একটা সুন্দর শাড়ি চলে যাচ্ছে পায়েল দিন। আচ্ছা, আমি একটু খুলে দেখি। শাড়ি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আমার ফেভারিট। একটু গায়ে ফেলে দেখি, তার সাথে ওই গয়নাটা দারুণ ম্যাচিং হবে ব্যাপারটা। জোয়ারদার শাড়ি, একদম জোয়ারদার শাড়ি হাউস কিন্তু দু জায়গায় রয়েছে, শান্তিপুর আর কাঁচরাপাড়া। বিয়ের কেনাকাটি থেকে পুজোর কেনাকাটি সব করতে তোমরা চলে যেতে পারো। পুজোর মধ্যে কিন্তু কম কম গিফটস আমরা দেবো না, তাই পায়েলদির জন্য রয়েছে তৃতীয় হাউস অফ জুয়েলারি তরফ থেকে সুন্দর সিলভার ব্রেসলেট। দিস ইজ সো প্রিটি। এটা আমি একটু খুলে দেখাই সবাইকে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। বলছি সায়কা সুকান্ত এরকম যদি প্রত্যেক উইকে কিছু না কিছু গিফট পাবো পুজোর সময়। কেন, কালী পুজো আসছে, তারপর আমার বার্থডে। তুমি আসলে আমরা নিশ্চয়ই, তুমি যদি টাইম দিতে পারো আমরা তোমাকে নিশ্চয়ই ডাকবো। প্রত্যেক উইকে যদি এরকম গিফট পাওয়া যায়, কার না ভালো লাগে। আচ্ছা, বাই দ্য ওয়ে নয়, এটা কিন্তু বড়লোকিয়া গেম শো, তাই গিফটটা তো বড়লোকিয়া হতে হবে, তাই তো? তো তৃতীয় হাউস অফ জুয়েলারি তরফ থেকে গোল্ড কয়েন। আর কি চাই? গোল্ড কয়েন, সিলভার, শাড়ি, আর কি আছে গো? এই যে কয়েনটা দেখে নাও কত বড়। হ্যাঁ, কোথায় রাখবো এত ভালোবাসা? নাও এখান থেকে বের করো গোল্ড কয়েনটা। এখান থেকে বের করবো গোল্ড কয়েন? খুঁজে পাচ্ছ না? ও মা, দেখো। দিস ইজ রিয়েলি কিউট। ও মা, ও মা, ও মা, এই যে সত্যিকারে দিয়েছে গিফটটা। হ্যাঁ, ওটা নিয়ে নেবে না আশা করি। না, যা পেয়েছি আমি সমস্ত কিছু বাড়িতে নিয়ে যাব। থ্যাংক ইউ সুকান্ত, থ্যাংক ইউ সায়ক। সোনারপুরে তৃতীয় হাউস অফ জুয়েলারি থেকে সোনা কিনো নিজের মনের মতো, আর মজুরি দিন অল্প স্বল্প। এখানেই কিন্তু শেষ নয়, তৃতীয় হাউস অফ জুয়েলারিতে সোনা কিনলে সোনা ফ্রি। এছাড়াও তৃতীয় গোল্ড স্কিমে নিজেকে নিযুক্ত করুন এবং মেকিং চার্জ ছাড়াই সোনা নিয়ে যান বাড়িতে। ঠিকানা সোনারপুর LIC বিল্ডিং। সো বেসিক্যালি সুকান্তকে অনেক পরে জেনেছি, সায়ককে এইটুকুনি থেকে চিনি। ফর দ্যাট 3 cheers। খুব ভালো লাগলো আমার এখানে এসে। আর বড়লোকিয়া ব্যাপার স্যাপার দেখে আমার মানে আরেকটু কি সাজগোজ বেড়ে গেল। আর ইচ্ছে হচ্ছে যে আরো একটু মানে সাজুগুজুটা আরেকটু বাড়িয়ে দিই, আর একটু বড়লোকি ব্যাপারটা আরেকটু হোক। আমি ফলো করি তোমাদেরকে, আমি চেষ্টা করি যে দেখি আজকে সুকান্ত কি বলছে, অনন্যা কি করছে, সায়ক কি করছে, এগুলো করতে থাকি আমরা। বাট
অনেস্টলি অল দ্য বেস্ট তোমাদের Thank you এন্টায়ার so টিমকে, খুব ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ। সো মাচ। তো তোমরাও কিন্তু আসতে পারো আমাদের শোতে। পুজোর পর আমরা চলে যাব তোমাদের বাড়িতে, আর এখানে যাচ্ছে নাম্বার, এখানে কিন্তু তোমাদের ডিটেলস পাঠিয়ে দাও, আমরা কিন্তু শর্ট লিস্ট করে তোমাদের বাড়িতে পৌঁছে যাব। আর হ্যাঁ, আমরা ফিরে আসছি পরের শুক্রবার ঠিক 3টের সময়। দেখা হচ্ছে। আর সবাইকে আমাদের তরফ থেকে শুভ শারদীয়া।